আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে কি? হ্যালো জি স্যার, জি স্যার। জুনাদ ভাই, ওকে শুরু করতে পারি ইনশাল্লাহ। আমরা উপস্থিত কয়জন আছেন? 11 জন। ওকে, যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, স্যার আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই অর্গান বুস্টার কি পাঠিয়ে দিছেন? পাঠিয়ে দিছি তো। পাঠিয়ে দিছেন? হুম কারণ এটা তো ব্যবহারই তো আমার তো সমস্যা আছে। ওটা আপনার সমস্যার সমাধান আমাকে পরে পার্সোনালি ফোন দিয়ে যাইলেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওটা পাইছি স্যার, স্যার পাইছি। আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে ক্লাসের পরে আলোচনা করি। এখন তো আচ্ছা ক্লাসে আলোচনা করি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমাদের যে মূল আলোচনা সেটার নাম হচ্ছে অ্যাবসাস। অ্যাবসাস আমরা সবাই জানি। অ্যাবসাসের সহজ বাংলা হচ্ছে ফোড়া। হুম ফোড়া। হুম আমাদের খুব কমন একটা রোগ। ফোড়া হয়নি এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। জন্ম থেকে মৃত্যুর আগ সময় পর্যন্ত আমরা যে জীবন ধারণ করি তার কোনো না কোনো সময় আমাদের অ্যাবসাস হয়ে থাকে, মানে ফোড়া হয়ে থাকে। অ্যাবসেসের ক্ষেত্র বিশেষে আমাদের চিকিৎসা করতে হয়। হ্যাঁ, তো আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাবসেসটি কি। হ্যাঁ, কারণ অ্যাবসেসের চিকিৎসা করাটা যতই সহজ, আবার ক্ষেত্র বিশেষে এটা খুবই কঠিন এবং জটিল। তো আমরা আজকে অ্যাবসেসটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা নিব যে অ্যাবসেসে আমরা কি ধরনের চিকিৎসা দিব এবং অ্যাবসেসটা আমরা কিভাবে চিকিৎসা করব। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। ওকে, আমার মনিটরে, আমার স্ক্রিনে মনে হয় আপনারা লেখা দেখতেছেন অ্যাবসেস শব্দটা। তো অ্যাবসেসটা আসলে কি? অ্যাবসেস বিষয়টা কি? অ্যাবসেসটাকে যদি আমরা সহজভাবে ডেফিনেশনটা বুঝি, অ্যাবসেস ইজ এ লোকালাইজড পাস। হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট অংশে একটা পুঁজ তৈরি হওয়া। হ্যাঁ, পুঁজের একটা থলি তৈরি হওয়া। ঠিক আছে? মানে অ্যাবসেস ইজ এ পকেট অফ পাস, মানে একটা পুঁজ ভর্তি থলি। হুম ফোড়া একটি পুঁজ ভর্তি থলি যেটার মধ্যে পেইন থাকে। অর্থাৎ চামড়ার নিচে জমাটবদ্ধ যে পুঁজটা, সেটাকে আমরা ফোড়া বলি। সাধারণত ফোড়া ছাড়াও আরেক ধরনের সমস্যা আমাদের দেখা দেয়, যেমন যেটাকে বলি কার্বাঙ্কল। কার্বাঙ্কলটা হচ্ছে কয়েকটি ফোড়ার সমষ্টি। মানে যদি একটা হয় কিংবা অল্প মানে ছড়ানো ছিটানো একটা একটা করে হয়, সেটাকে আমরা ফোড়া বলি। কিন্তু একসাথে যখন সমষ্টিগতভাবে হয়, সেটাকে আমরা কার্বাঙ্কল বলি। আমরা কার্বাঙ্কল নিয়ে আমরা নেক্সট ক্লাসটাতে আরো বিস্তারিত আলোচনা করব। তো তো এই যে ফোড়াটা, হ্যাঁ, এটা একটা অস্বস্তিকর একটা বিষয়। আমাদের স্কিনের একটা সমস্যা। এটা স্কিন হয়েও হয়, স্কিনের ভিতরেও হয়, আমাদের ইন্টারনাল অর্গানেও হয়। তবে বিশেষ করে এটা আমাদের স্কিনে হয়। স্কিনে ব্যাকটেরিয়াটা সংক্রমিত হয়ে সাধারণত স্টেপ স্টেফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়াটা আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াস দ্বারা সৃষ্ট, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা রোগ। হ্যাঁ, যা ত্বক এবং ত্বকের বিভিন্ন অংশে, নাকে এই অ্যাবসেসটা হয়ে থাকে। ওকে ওকে, আমরা একটু ত্বকটা দেখি। ত্বকটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে, তবে সেগুলো নির্দিষ্ট জায়গায় তৈরি হওয়ার প্রবণতা রয়েছে। এটা বেদনাদায়ক পুঁজ ভরা থলিগুলো প্রায়শই এমন অঞ্চলে তৈরি হয়, মানে আমাদের শরীরে এমন একটা অংশে তৈরি হয় যেখানে অসংখ্য লোমকূপ রয়েছে, যেখানে বিশেষ করে আমাদের হেয়ার ফলিকলগুলো রয়েছে, সেখানে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আক্রান্ত হয়। এবং সেখানে স্কিনে স্কিনে যেখানে ত্বকে ঘষা লাগে, হ্যাঁ, যেমন মুখে, ঘাড়ের পিছনে, বগলে, কাঁধে, নিতম্বে, এই জায়গাগুলোতে ফোড়া হওয়ার একটা সাধারণ স্থান। এই সকল ছাড়াও আমাদের স্কিনে বিভিন্ন
যেখানে চুলের ফলিকুলগুলো হুম বেশি মাত্রায় ঘনত্ব রয়েছে, সেই সকল জায়গাতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিটা বেশি। ত্বকের উপরিভাগের মধ্যে ঘর্ষণের কারণে আমাদের যে ভিতরে উরু এবং কুচকি আছে, সেই কুচকিতে ফোড়ার প্রবণতা থাকে। এই অঞ্চলে ঘাম এবং আর্দ্রতার কারণে ব্যাকটেরিয়া বিকাশের একটা আদর্শ পরিবেশ তৈরি করে, যার কারণে সেই সকল জায়গাতে আমাদের ব্যাকটেরিয়াটা বেশি হয়ে থাকে। ওকে, আমরা একটু ছবি দেখি এই যে স্কিনে। এই যে এটা একটা অ্যাবসেস এরিয়া, যেখানে ইনফেক্টেড এরিয়া, যেখানে আপনার অ্যাবসেসটা হয়। অ্যাবসেসটা হচ্ছে একটা সার্কামস্ক্রাইব প্যাথোলজিক্যাল ক্যাভিটি। এটা একটা প্যাথোলজিক্যাল ক্যাভিটি যেখানে পুজ তৈরি হয়, পুজ দ্বারা পূর্ণ থাকে, এবং সাধারণত একুইট এবং ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন। যেখানে এটা একটা একুইট হয়, একুইটি তো হয়ই, এবং অনেক সময় ক্রনিকও হয়। হ্যাঁ, ইনফ্ল্যামেশনের কারণে আমাদের এই ফোড়াটার সৃষ্টি হয়। এটা মূলত টিস্যুর একটা নেক্রোসিস। নেক্রোসিস বলতে আমরা যেটা বলি, এখানে টিস্যুগুলো মারা যায়। প্রদাহজনিত এক্সুড মানে মৃত কোষগুলো জমে এটা একটা ফাইব্রাস ক্যাপসুল কিংবা পায়োজেনিক মেমব্রেন দ্বারা একটা আবৃত অবস্থা তৈরি হয়, এবং অ্যাবসেসটা চারদিকে এক ধরনের একটা লেয়ার তৈরি করে। সেই লেয়ারের কারণে এর ভিতরে আপনার মানে মৃত এবং জীবিত পলিমার নিউক্লিয়ার লিউকোসাইট, হ্যাঁ, যেটা আমরা ডাব্লিউবিসি বলি, নেক্রোসিস টিস্যু এবং ব্যাকটেরিয়া এবং প্রোটিন সমৃদ্ধ যে তরল উপাদান, এই সকল কিছুর সংমিশ্রণে আমাদের এই পুজটা তৈরি হয়। ঠিক আছে, এটা মূলত পায়োজেনিক ব্যাকটেরিয়া যেমন স্টেফাইলোকক্কাস ওরিয়াস, স্টেফাইলোকক্কাস পায়োজেন্স, এই ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে আমাদের এই ফোড়াটা হয়ে থাকে। ঠিক আছে, এই যে এটা হলো আমাদের স্কিনের নিচে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এই জায়গায় পুজগুলো একত্রিত হয়ে আমাদের স্কিনের মধ্যে মানে এই একটা অ্যাবসেস তৈরি করছে, ফোড়া তৈরি করছে। এটার মূল কারণ তো আমরা জানতে পারলাম, এটা বিভিন্ন রোগ জীবাণু টিস্যুতে, যখন আমাদের টিস্যুতে রোগ জীবাণু প্রবেশ করে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে আপনার এই স্টেফাইলোকক্কাস অরিয়াস। এটা আপনার বেশিরভাগ গ্রাম নেগেটিভ জীবাণু কারণে আমাদের এই অ্যাবসেসটা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন জায়গায় কেটে যাওয়া, তারপরে ক্ষত, তারপরে কীটের কামড়, সার্জিক্যাল যেখানে সার্জারি হয়েছে সার্জিক্যাল সেদ, এ ধরনের অংশ কিন্তু আপনার সংক্রমণ হয়ে আপনার আপনার অ্যাবসেস হতে পারে। ঠিক আছে, সোজা কথা, রোগ জীবাণু যখন আমাদের টিস্যুতে প্রবেশ করে, সেই টিস্যুতে প্রবেশ করার কারণে আমাদের শরীরে যে প্রতিরক্ষামূলক যে ব্যবস্থাটা আছে, সেটার একটা প্রতিক্রিয়া শুরু হয়। সেখানে প্রচুর ডাব্লিউবিসি কণিকা চলে আসে, এবং সেখানে ডাব্লিউবিসি কণিকাগুলো আমাদের জীবাণুর সাথে একটা ফাইট করার কারণে ওখানে কিছু ডাব্লিউবিসি মারা যায়। হ্যাঁ, ওখানে কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, এবং এই টিস্যুর ওই নষ্ট অংশ এবং মৃত নিউট্রোফিল, মৃত ব্যাকটেরিয়া এবং কিছু প্রোটিনকে একত্রিত হয়েই মূলত আমাদের এই শরীরে পুষ্টা তৈরি হয়। ঠিক আছে, এবং এই সংক্রমণটাকে ঘিরে এই প্রদাহগ্রস্ত এবং পরে এর আশেপাশে মানে আঁশযুক্ত প্রাচীর তৈরি করে, যা পুজ ফোড়ার গহ্বর গঠনে সহায়তা করে। ঠিক আছে, তো যদি ব্যাকটেরিয়া সংক্রমণের সবচেয়ে বেশি এটার মূল কারণ, তারপর এটা ফাঙ্গাল বা প্যারাসিটিক সংক্রমণেও আমাদের এই পুস্পোরা হতে পারে, বিশেষ করে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে। হ্যাঁ, যেমন অ্যামিবা হিস্টোলাইটিকা, যেটার কারণে লিভারে পুজ হয়। ঠিক আছে, ক্যান্ডিডা প্রজাতির জীবাণু হাসপাতালে থাকে। হ্যাঁ, এটা রোগ প্রতিরোধক কম থাকার কারণে আমাদের শরীরের গভীরে বিভিন্ন ধরনের পুজ হয়ে থাকে। ঠিক আছে, ওকে, তো আমরা দেখলাম যে আমাদের পুজ হওয়ার অনেকগুলা কারণ। সেটার কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট। ঠিক আছে, ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট হচ্ছে আমাদের মূল কারণ। ঠিক আছে, হ্যাঁ, তো সংক্রমণ কারণেও অনেক সময় আমাদের পুজ ফোড়া হয়ে থাকে। এটা খুব কম ক্ষেত্র
যেমন আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের ফরেন বডি ঢুকে, যেমন কাঠের কুচি, সার্জিক্যাল সেলাই, এগুলো যদি কোনো কারণে আমাদের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে সেকেন্ডারি ইনফ্লামেশন ঘটে আমাদের শরীরে এই পুজ তৈরি হইতে পারে। ঠিক আছে, এটা কারণে আমাদের পুজ হয়ে থাকে। ঠিক আছে, তো সংক্ষেপে যদি আমরা বলি, সেটা পুজ হওয়ার মূল কারণ হচ্ছে রোগ জীবাণুর আক্রমণ, শরীরে প্রদাহজনিত যে প্রতিরক্ষা এবং স্থানীয় টিস্যুর ক্ষয়, এবং এই তিনটার সমন্বয়ে আমাদের পুজের একটা আবরণ সৃষ্টি করে, এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এগুলোর কারণে সেই ফোড়াটা দিন দিন বড় হতে থাকে, বেশি মানে আমাদের এখানে পুজটা হতে থাকে। ওকে, এবার আসি আমরা পুজের শ্রেণী বিভাগ। ঠিক আছে, পুজের শ্রেণী বিভাগ। পুজের শ্রেণী বিভাগ হিসাবে আমরা মূলত পুজকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে সুপারফিশিয়াল, যেটা কিউটেনিয়াস স্কিনে, আর এটা হচ্ছে ডিপ, ডিপ লেয়ারে, যেটা ডার্মিস লেয়ারে, এপিডার্মিস লেয়ারে আমাদের এই ফোড়াটা হইতে পারে। ঠিক আছে, তো সুপারফিশিয়াল অ্যাবসেসটা বা সাবকিউটেনিয়াস টিস্যুতে সীমাবদ্ধ থাকলেও এই ইন্টারনালেও আমাদের অ্যাবসেস হয়ে থাকে, যেমন লিভারে, ফুসফুসে, মস্তিষ্কে, বিভিন্ন জায়গাতে আমাদের, যেমন আমাদের ডেন্টাল অ্যাবসেস হয়ে থাকে। ঠিক আছে, ডেন্টাল অ্যাবসেস হয়ে থাকতে পারে, তারপরে ব্রেন অ্যাবসেস হইতে পারে, লিভার অ্যাবসেস হইতে পারে, ব্রেস্ট অ্যাবসেস হইতে পারে, লাং অ্যাবসেস হইতে পারে। ঠিক আছে, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এই অ্যাবসেস গুলো হয়ে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা পেরিএপিক্যাল অ্যাবসেস বলা হয়। এটা হলো দাঁতের শিকড়ের নিচে পুজ জমা। পেরিকোরানাল অ্যাবসেস বলা হয়, যেটা দাঁতের যে মুকুটটা আছে, মুকুটের চারপাশে পুজ জমা। পেরিনাল অ্যাবসেসও আমরা অনেক পেরিয়ানাল অ্যাবসেস বলি, যেটা মলদ্বারের আশেপাশে হয়, মলদ্বারের আশেপাশে হয়। ঠিক আছে, তারপর ব্রেইন অ্যাবসেস, যেটা আমাদের মস্তিষ্কের টিস্যুতে পুজ জমে। যেটা লিভারে হয় সেটা আমরা লিভার অ্যাবসেস বলি, সেটা লিভারের মধ্যে পুজ জমে। যেটা ব্রেস্টে হয় সেটাকে আমরা স্তনে যদি হয় সেটাকে আমরা ব্রেস্ট অ্যাবসেস বলতে পারি। তারপরে ইন্টারমাসকুলার অ্যাবসেস, যেটা পেশির মধ্যে হয়, আমাদের মাংসপেশিতে হয়। পেরিয়ানাল অ্যাবসেস, যেটা পেটের আস্তরে পুজ জমে, এবং আমাদের ফুসফুসেতে হয় লাং অ্যাবসেস, ফুসফুসেও টিস্যুতে আমাদের পুজ জমতে পারে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আমাদের আপনার অ্যাবসেস হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডে হতে পারে, প্রোস্টেটিক অ্যাবসেস বলা হয়, যেটা পুরুষদের প্রোস্টেট গ্রন্থিতে পুজটা হয়। ঠিক আছে, অরবিটাল অ্যাবসেস বলতে পারে, চোখের কপালেও পুজ জমতে পারে। এবং আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অর্গান, সেটাকে আমরা বলি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসও কিন্তু অ্যাবসেস হতে পারে, যেটা আমরা প্যানক্রিয়াটিক অ্যাবসেস বলে থাকি। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যাবসেসের বিভিন্ন ধরনের মানে শ্রেণী বিভাগ। ওকে, বিভিন্ন শ্রেণী বিভাগে আমরা অ্যাবসেসকে পেয়ে থাকি। অ্যাবসেসের গ্রেডই আছে। অ্যাবসেস মানে যে অ্যাবসেস আপনার ফোড়াটা হয়েছে, এটা কোন গ্রেডে আছে, আপনি গ্রেড দেখে বুঝতে পারবেন যে অ্যাবসেসটার কন্ডিশনটা কি। ঠিক আছে, এখানে আমরা অ্যাবসেসের গ্রেডিংকে তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আপনার গ্রেড 1, এটা হলো স্থানীয় মানে লোকাল, এবং এটা অগভীর, মানে খুব উপরে হয়। এটা সবচেয়ে হালকা রূপ এবং ছোট এবং সুস্পষ্ট, অল্প জায়গায় এবং চামড়ার উপরি ভাগে এটা সীমাবদ্ধ থাকে। এটা যদি আমরা ক্লিনিক্যাল ভাবে দেখি, এটা খুবই কোমল, লালচে উষ্ণ ফোলা হয়, মাঝে মাঝে এটা তরল ভর্তি কেন্দ্র থাকে। এটাতে সাধারণত জ্বর কিংবা শারীরিক অসুস্থতার লক্ষণ থাকে না, এবং চিকিৎসা প্রায় যদি একটু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, গরম চেক টেক দেওয়া হয়, কিছু সামান্য ওষুধ খাওয়া হয়, এবং বিশেষ প্রয়োজনে কখনো যদি আমরা এটাকে ড্রেনেজ করে দিই, তাহলে এটা পুরাটা ভালো হয়ে যায়। এটা হচ্ছে গ্রেড 1। যেটা গ্রেড 2 এটা একটু গভীর, এটা একটু বিস্তৃত, এটা একটু বিস্তৃত ফোড়া হয়, এটা গভীরে হয়। এই গভীরের ফোড়াটা আমাদের মাংসপেশি এবং ফেসিয়াল কম্পার্টমেন্টে এবং আকারে একটু বড় হয়ে থাকে। এটা উপরের চামড়ায় উল্লেখযোগ্য লাল ভাব থাকে, মানে উপরে যে চামড়াটা আছে এটা উল্লেখযোগ্য লাল ভাব থাকে, ফোলা এবং কোমলতা, এবং কখনো কখনো এটা মানে একটা মানে
কি বলে ছিঁড়ে যাবে এরকম একটা সংকেত দেখা যায়, মানে বড় এতটাই মানে বড় হয়ে হয় যে মনে হয় ছিঁড়ে যাবে। এটা কিছু সিমটোমেটিক থাকে, কিছু মৃদু সিমটোমেটিক, হালকা জ্বর থাকে, একটু ক্লান্তি ভাব থাকে, থাকে। এবং এটার চিকিৎসার জন্য অবশ্যই অবশ্যই আপনার এটার যে পুষ্টা আবার এটা পুষ্টা বের করে দিতে হবে এবং এটা ঘাটা শুকানোর ওষুধও খেতে হবে, আদারওয়াইজ এটা একা একা ভালো হয় না। আর গ্রেড 3 হচ্ছে সবচেয়ে জটিল, হ্যাঁ, এবং এটা একটা সিস্টেমিক ফোড়া, এটা একটা কমপ্লিকেটিভ একটা কন্ডিশন যেখানে ফোড়াটা খুবই গুরুতর একটা অবস্থায় যায়, হ্যাঁ, এবং একটা সিস্টেমকে আক্রমণ করে এবং সেপসিস, বিভিন্ন সেপসিস দেখা দেয় গুরুত্বপূর্ণ অঙ্গের সাথে এই ফোড়াটা যুক্ত থাকে, যেমন পেরিরেক্টাল, পেরিয়েনিয়াল এবং গভীর অঙ্গে যেমন আমাদের লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস। এবং এই সকল ক্ষেত্রে আমাদের রোগীর প্রায়শ উচ্চ জ্বর থাকে, ঠান্ডা লাগা থাকে, রক্তচাপ কমে যায় এবং সামগ্রিক দুর্বলতা উপস্থিত থাকে এবং জীবনের একটা বিপজ্জনক কন্ডিশনে চলে আসে, একটা জটিলতা চলে আসে, হ্যাঁ, যেটা থেকে বোঝা যায় যে একটা কঠিন অবস্থায় আমাদের এই ইয়েটা যাচ্ছে, রোগীর কন্ডিশনটা একটা কঠিন অবস্থার দিকে যাচ্ছে, এবং জীবনের একটা বিপজ্জনক একটা ঝুঁকির সম্ভাবনা থাকে, একটা জটিলতা দেখা দেয় এবং একটা মানে যে কোনো অঙ্গের কার্যক্ষমতাটা নষ্ট করে ফেলতে পারে। এই সকল অবস্থাতে সার্জারিটা খুব জরুরি হয়ে পড়ে এবং সার্জিক্যাল চিকিৎসা করে এটাকে মানে ওই স্থানটাকে পরিষ্কার না করলে এটা রোগীর প্রাণনাশক হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রেড 3। ওকে, তো ফোড়ার গ্রেডিংটা আমরা জানলাম। এবার আসেন আমরা ফোড়ার লক্ষণটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এটা ফোড়ার লক্ষণটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, ফোড়ার খুব সাধারণ যে লক্ষণটা আমরা দেখি, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, একটা লোকাল ইনফ্লামেটরি কন্ডিশন হোক আর এটা সিস্টেমিক ইনফেকশন হোক, যেটাই হোক, হ্যাঁ, এটার আক্রান্ত স্থানের ইনফ্লামেশনের যে লক্ষণগুলো আছে সেটা কমনলি দেখা যায়। যেমন কি লালচে ভাবটা থাকে, আক্রান্ত স্থান রক্ত প্রবাহটা বেড়ে যায়, যার কারণে লাল হয়ে যায়। যে জায়গায় আপনি সংক্রমিত হওয়ার কারণে আমাদের বডি কি করে ওই জায়গায় প্রচুর পরিমাণ ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয়, ওখানে ডাব্লিউবিসির মানে আবির্ভাবটা ঘটে, ওখানে প্রচুর পরিমাণ ডাব্লিউবিসি এসে জমা হয় রক্ত প্রবাহের কারণে, যেন সবসময় ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে পারে, যার কারণে ওই জায়গাটা লাল ভাব হয়ে যায়, ভ্যাসোডাইলেশন হয়, যার কারণে এটা লাল হয়ে ওঠে। এবং এটার যে উষ্ণতা, এটার একটা উষ্ণতা ভাব আসে ইনফ্লামেটরির কারণে, ওই জায়গাটা রক্ত প্রবাহের কারণে এটা ওই জায়গাটার তাপমাত্রা বেড়ে যায়, একটু গরম গরম ভাব হয়ে যায় এবং ওই জায়গাটা ফোলা ভাব হয়। হ্যাঁ, এটা মানে ফোলা ভাব বলতে এটা এখানে টিউমার লাইক, হ্যাঁ, এটা ফুলে যায়, কারণ এখানে প্রচুর পুষ তৈরি হতে থাকে এবং পুষ তৈরি হয়ে জায়গাটা ধীরে ধীরে ফুল হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা লাগে। মানে প্রদাহ জনিত মিডিয়েটর যেমন ব্রোডিকাইন, প্রোস্টোগ্লাইনিন, নার্ভ, এগুলো উত্তেজিত হওয়ার কারণে ওইখানে ব্যথা সৃষ্টি হয় এবং যেই জায়গাতে আপনার ফোড়াটা হয় ওই জায়গাটার কার্যক্ষমতাটা ধীরে ধীরে কিছুটা কমে যায়। এগুলো এই 5টা লক্ষণ কমনলি থাকে। এছাড়া লোকাল যে লক্ষণগুলো আমরা একটু দেখি সেটা হচ্ছে জানি স্পর্শে একটু টেন্ডারনেস থাকে, একটু কোমল থাকে, একটু টান ভাব থাকে, চকচকে দেখা যায় এবং যেই জায়গাটা পুরো হয় ওই জায়গাটা একটু নরম অনুভব হয় পুজোর উপস্থিতির কারণে। ঠিক আছে, এবং কিছু ক্ষেত্রে আমাদের জ্বর থাকতে পারে, হ্যাঁ, প্রায় এটা 102-3 ডিগ্রি জ্বরের দিকে চলে যেতে পারে, হালকা শীতলতা, কাঁপুনি থাকতে পারে এবং অবসাদ, দুর্বলতা, অরুচি থাকতে পারে এবং কখনো কখনো লিম্ফ নোডগুলো ওখানে খুলে যায়। ঠিক আছে, এটা লিম্ফ নোডের একটা রিয়েকশন। এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, ওকে। কোন রোগীর ক্ষেত্রে এই ধরনের মানে ফোড়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? যারা ইমিউনো কম্প্রোমাইজ রোগী, ঠিক আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অ্যাবসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, যেমন HIV, এইডস রোগী, ক্যান্সার রোগী, ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের রোগী এবং যারা বিভিন্ন সময় কেবল থেরাপি দেওয়ার কারণে বা দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহার করার কারণে তাদের শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়েছে
এবং দুর্বল ইমিউন সিস্টেমের কারণে জীবাণুর বিরুদ্ধে তারা ফাইট করতে পারে না, যার কারণে খুব সহজে তারা পয়জেনিক হয়ে যায় এবং খুব দ্রুত তাদের ফোড়ার সংক্রমণটা দেখা যায়। এছাড়া ডায়াবেটিক মেলিটাস, যারা ডায়াবেটিসের রোগী, হাইপার গ্লাইসেমিয়া কারণে নিউট্রোফিলের কার্যক্ষমতা এবং কেমোট্যাক্সিস কমে যায়, নিউট্রোফিলের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে যেটা সংক্রমণ তারা নিয়ন্ত্রণ করতে পারে না, সংক্রমণ নিয়ন্ত্রণে তাদের সমস্যা সৃষ্টি হয় এবং ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার যে সঞ্চালনটা ব্যাহত হওয়ার কারণে ইনফেকশনের প্রবণতা বেড়ে যায় এবং ক্ষত নিরাময় সেখানে বিলম্বিত হয়। এছাড়া আমরা যদি একটু দেখি, আর কার থেকে শিশু এবং বৃদ্ধ লোকদের ক্ষেত্রে, কারণ তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল থাকে। এখন বাচ্চাদের এখন ইমিউনি সিস্টেমটা ওইভাবে বুস্ট আপ হয়নি, যার কারণে তাদের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে। বৃদ্ধদের ক্ষেত্রে বয়োজনিত কারণে তাকে ইমিউনিটি সেন্সগুলো একটু কম থাকে, যার কারণে তাদের অ্যাক্সেসের ঝুঁকিটা বেশি থাকে। এবং যাদের অপুষ্টি, ভিটামিন অভাবগ্রস্ত যে রোগীগুলা, বিশেষ করে প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন যারা ভোগে, এই সকল রোগ প্রতিরোধ মানে কম যাদের, তাদের ক্ষেত্রে আমাদের এই সংক্রমণের ঝুঁকিটা বেশি থাকে। এবং দুর্বল স্বাস্থ্যবিধি, মানে অস্বাস্থ্যকর পরিবেশে যারা বসবাস করে, অপরিষ্কার পানি, নোংরা পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটাইজেশন, এই সকলের কারণে আমাদের দেখা যায় যে অ্যাবসেসের সম্ভাবনাটা বেড়ে যায়। তাছাড়া যারা বারবার ত্বকে আঘাতপ্রাপ্ত হয়, যেমন শ্রমিক, কৃষক, বিভিন্ন খেলোয়াড়, যাদের মানে স্কিন প্রায় কেটে যায়, ছিঁড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যেতে তারা ইনফেকশন হয়ে তাদের অ্যাবসেস হওয়ার সংক্রমণটা মানে সম্ভাবনাটা বেশি থাকে। ক্লিয়ার? এবার আমরা আসবো অ্যাবসেসের মানে পরীক্ষা নিরীক্ষা। অ্যাবসেস যদি দেখা যায়, আসলে আমাদের এটা তেমন পরীক্ষা নিরীক্ষা খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু যদি দেখা যায় যে অ্যাবসেসটা দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই আপনার পরীক্ষা নিরীক্ষার অবশ্যই দরকার আছে। ঠিক আছে? কারণ পরীক্ষাটা করে আপনার রোগীর কন্ডিশনটাকে মূল্যায়ন করতে পারবো। ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে তো সিবিসি টেস্টটা করব। সিবিসি টেস্টটা করলে যে তাদের সংক্রমণের যে কন্ডিশনটা কোন জায়গায়, শরীরের সিস্টেমিক যে প্রতিক্রিয়ার যে কি অবস্থা, সেটা আমরা সিবিসি দেখে আমরা মূল্যায়ন করতে পারি। যদি তার লিউকোসাইট, বিশেষ করে নিউট্রোফিল যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তাহলে বুঝতে পারবো তার অবস্থাটা খুবই মানে ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ঠিক আছে? ডাব্লিউবিসিটা যদি প্রচুর পরিমাণ কমে যায়, তাহলে বুঝতে হবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা প্রচণ্ডভাবে কমে গেছে, যার কারণে ডাব্লিউবিসি পর্যাপ্ত পরিমাণ তৈরি হতে পারতেছে না। রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের মানে শরীরের যে ইমিউন সিস্টেম মানে বুস্ট আপ করতে পারছে না, ডাব্লিউবিসি তৈরি করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের এই দ্রুত রোগীকে ভালো চিকিৎসা দিতে হবে। ঠিক আছে? এরপর আমরা সিআরপিটা দেখতে পারি, তারপরে ইএসআরটা দেখতে পারি। সিআরপি এবং ইএসআর উভয়ই এটাকে প্রদাহের জন্য একটা নির্দিষ্ট একটা মানে পরীক্ষা, যেখানে আমরা এই মাত্রাটা দেখে বুঝতে পারি কি পরিমাণ সংক্রমণ শরীরে হয়েছে। ঠিক আছে? চিকিৎসার মানে কোন স্টেজে আমার কি ধরনের চিকিৎসাটা দিব, কোন মানে চিকিৎসা কতটুকু সিরিয়াস হইতে হবে, সেটা যদি আমরা সিআরপি কিংবা ইএসআরটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা পুষটাকে আমরা কালচারে দিতে পারি, পুজের সেন্সিটিভিটিটাও আমরা দেখতে পারি। দেখে আমরা কিন্তু আরো মানে ভালো সিদ্ধান্ত নিতে পারি। আমরা ব্লাড কালচার করতে পারি। যদি আমাদের ইন্টারনাল অ্যাক্সেস হয়ে যায়, সেখানে আমরা ব্লাডটা কালচার করে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাসের উপস্থিতিটাকেও আমরা নিশ্চিত করতে পারবো। এছাড়া আমাদের আলট্রাসোনোগ্রাফি করে অনেক সময় অ্যাক্সেসটাকে নিয়ে ফাইন্ড আউট করা যাবে, যেমন লিভারে, মস্তিষ্কে, কিডনিতে। এসব যদি গভীর এবং মানে গভীরতর অঙ্গে যখন যদি অ্যাক্সেস হয়, তখন আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই এসব করে কিন্তু আমরা আমাদের অ্যাক্সেসটাকে ফাইন্ড আউট করতে পারি। অ্যাক্সেসের অবস্থানটা দেখতে, অ্যাক্সেসটা কত বড়, কি অবস্থায় আছে, এই সব জিনিসগুলো আমরা মানে ফাইনালি আমরা সিদ্ধান্ত নিতে পারি। এছাড়া হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করে আমরা সর্বশেষ রোগীর যে মানে অ্যাবসেসের ভিতরে কোন কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে, কি অবস্থা, অ্যাবসেসের গভীরতা সম্পর্কে আমরা মানে চূড়ান্ত ফলাফল জানতে পারি। ওকে, ঠিক আছে।
এরপর আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলি। ট্রিটমেন্টের বেশিরভাগ ফোড়ার ক্ষেত্রে আসলে চিকিৎসার প্রয়োজন হয় না। হ্যাঁ, প্রায়শই বাড়ির ঘরোয়া চিকিৎসাতেই আমাদের এই অ্যাক্সেসটা ভালো হয়ে যায়। বিশেষ করে যদি আমরা একটু গরম সেক নিয়মিত নেওয়ায়, হ্যাঁ, তাহলে ছোট ছোট ফোড়ার ক্ষেত্রে এটাই যথেষ্ট। বড় ক্ষেত্রে বড় ফোড়া যদি হয়ে থাকে, কার্বনকেল হয়ে থাকে, সেক্ষেত্রে একটু চিকিৎসার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ফোড়াটা যদি পেকে যায়, প্রচুর প্রচুর পরিমাণে পুষ তৈরি হয়, তাহলে পুষটাকে বের করে দিতে হবে। ক্ষতটাকে জীবাণুমুক্ত করার জন্য গজ দিয়ে প্যাক করতে হবে, এবং হ্যাঁ, এখানে ব্যথা উপশম জাতীয় কিছু ওষুধ প্রয়োগ করলে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি S1C5Gটাকে, হ্যাঁ, সেকেন্ড ডাইলুশন কিংবা G4টাকে যদি আমরা সেকেন্ড ডাইলুশনে ইউজ করতে পারি, তাহলে আমাদের পুরা রোগী খুব দ্রুত আরোগ্য করা সম্ভব। S1C5G, হ্যাঁ, কিংবা G4টাকে যদি আমরা সেকেন্ড ডাইলুশন ইউজ করি, তাহলে আমাদের পুরা রোগীটা একটা ওষুধেই আমাদের কাভার হয়ে যাবে। কিন্তু দেখি যদি ফোড়াটা খুব শক্ত, এখনো পাকে নাই, সেক্ষেত্রে আপনি C4G D5 পিলে দিবেন। ঠিক আছে, যেখানে ফোড়াটা খুব শক্ত হয়ে গেছে, এখনো উৎপন্ন করতে পারে নাই, সেখানে আমরা C4Gটাকে প্রয়োগ করবো প্রথমে, তারপরে S1C5টাকে পরে প্রয়োগ করবো। তবে এখানে খেয়াল রাখতে হবে পুষ্টা যেন তাড়াতাড়ি আপনার তৈরি হয়ে, এবং সেটাকে আপনার সিজারিয়ান কন্ডিশনে আপনার এটা পুষ্টাকে বের করে ফেলতে হবে। এই জন্য আমরা L2F1WEটাকে যদি D4-এ আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের দেখা যাবে মানে পোড়াটা দ্রুত আপনার পেকে যাচ্ছে। পেকে যাওয়ার পরে আমরা তাকে যদি G4টা দিই, তাহলে এটা দ্রুত শুকিয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের যদি দেখা গেছে এটা একটু ডিপ লেভেলে আমাদের ফোড়াটা হয়ে থাকে, তাহলে S2C5Gটাকে কিংবা S3L1F1VAN1P2Gটাকে D5-এ যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের ফোড়াটা খুব সহজে আমরা চিকিৎসা দিতে পারবো। ঠিক আছে। এছাড়া আমরা যদি দেখি ফোড়াটা যদি ব্রেনে হয়, দ্যাটস মিন ব্রেন অ্যাক্সেস হয়, তাহলে C1A3F1Gটাকে প্রয়োগ করবো 30 শক্তিতে, 30 শক্তিতে। ঠিক আছে, এর সাথে অল্টারনেট করে দিব C5VAN1WE, এটাও 30 শক্তিতে আমরা প্রয়োগ করবো যদি এটা ব্রেনে হয়। ঠিক আছে, যদি এটা লিভারে হয়, তাহলে C5VAN1WE, C5VAN1WE, হ্যাঁ, এটাও 30 শক্তিতে দিব, এবং এর সাথে অল্টারনেট করে দিব S2C5F1G। ওকে, যদি এটা লাঙে হয়, তাহলে আমরা S2P1C5Gটাকে 30 শক্তিতে প্রয়োগ করব, এর সাথে আমরা C5VAN1WEটাকেও প্রয়োগ করব। ঠিক আছে, C5VAN1G কিংবা আমরা G4টাকে আমরা প্রয়োগ করব। ঠিক আছে, আর অ্যাবসেসটা যদি আমাদের কিডনিতে হয়, তাহলে S2C6G, এটাও আমাদের 30 শক্তিতে আমাদের ব্যবহার করতে হবে। যখন ফোড়াটা মোটামুটি পুষ্টা বের হয়ে যাবে কিংবা ফোড়াটা ছোট হয়ে যাবে, তখন আমাদের এটা ধীরে ধীরে D6 D5 এদিকে নিয়ে আসতে হবে। ওকে স্যার সিস্টারটা কি দিব? C6G, হ্যাঁ, এটা কিডনির ক্ষেত্রে S2C6G, S2C6G, এরা কোন কোন ডাইরেকশন? 6 30x সব 30x, ইন্টারনাল অ্যাক্সেস হইলে 30x। ওকে, তাহলে ফোড়া সম্পর্কে আমরা চিকিৎসা সম্পর্কে জানলাম। ফোড়ার যত্নটা খুবই জরুরি, কারণ ফোড়া যদি আপনার কমপ্লিকেটেড হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটু সমস্যা। কারণ ফোড়া যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তাহলে এটা গুরুতর জটিল কন্ডিশনে চলে যাবে। যেমন আমাদের জুনায়েদ ভাই কয়েকদিন আগে একটা ফোড়া নিয়ে সে তার সমস্যা শুরু হয়েছিল, সেটা পরবর্তীতে কার্বানকেলে রূপ ধারণ করে পরবর্তীতে তাকে হসপিটালাইজেশন করতে হয়, এবং তার সেপসিস হয়ে যাওয়ার কারণে তাকে দীর্ঘদিন ভুগতে হয়। ঠিক আছে, আর জুনায়েদ ভাইয়ের অন্যান্য সমস্যার কারণে তার এই জটিলতাগুলো তাকে অনেকদিন ভোগায়। ঠিক আছে, তা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফোড়ার ক্ষেত্রে যেন অবশ্যই এটা সেপসিস না হয়। এটা বিরল ক্ষেত্রে কিন্তু এটা হয়, যেখানে ফোড়া থেকে ব্যাকটেরিয়া রক্ত প্রবাহে
মানে রক্ত ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রবেশ করে এবং সেখানে সেপসিসটা তৈরি করে। এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন যেখানে জীবনের হুমকিটা দেখা যায়। ঠিক আছে। সেলুলাইটিস আরেকটি একটা সম্ভাবনা জটিলতা। এই সংক্রমণের কারণে ত্বক এবং অন্তর্নিহিত টিস্যুতে ছড়িয়ে পড়ে, তখন এটা রোগীর জটিল অবস্থায় চলে আসে এবং আরো গুরুতর ক্ষেত্রে ব্যাকটেরিয়া হাড় পর্যন্ত পৌঁছে যেতে পারে। যদি হাড়ের পর্যন্ত পৌঁছে যায় তখন অস্থির প্রদাহ তৈরি হতে পারে, ফুসফুসের আক্রান্ত হতে পারে, তখন নিউমোনিয়া হতে পারে, আরো অন্যান্য জটিলতা আমরা রোগীর ক্ষেত্রে দেখতে পারি। কখন এটা আসলে ডাক্তারটা দেখানো প্রয়োজন জরুরি মনে হয়, এটা আসলে রোগীদেরকে এটা বোঝা দরকার। যদি ফোড়াটা 2 সপ্তাহ পার হয়ে যায় তখন কিন্তু ডাক্তার দেখানো উচিত। ফোড়ার সাথে যদি জ্বর থাকে, হ্যাঁ, ফোড়ার সাথে যদি লিম্ফ নোডগুলো ফোলা থাকে, ঠিক আছে, মুখে মেরুদণ্ডে যদি ফোড়া হয় সেক্ষেত্রে খুব সিরিয়াস মানে ভাবে দেখতে হবে। গুরুতর ব্যথা এবং একাধিক ফোড়া যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেওয়া উচিত। এবং ফোড়ার সাথে সম্পর্কিত যদি চোখের সমস্যা হয়, চোখের কাছাকাছি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেওয়া উচিত। এবং বারবার ফোড়া মানে ফোড়ার যদি বারবার ঘটে সেক্ষেত্রে আমাদের ডাক্তারের চিকিৎসাটা অবশ্যই দেওয়া উচিত। ঠিক আছে। ফোড়ার জন্য ঘরোয়া কিছু আপনার পদ্ধতি আছে, আমরা একটু রোগীদেরকে এই পরামর্শ করে দিব। যেমন আক্রান্ত স্থান গরম ছেঁক দেওয়া, স্বেচ্ছাতে কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট করে তাকে গরম ছেঁক দেওয়া দিনে 3 থেকে 4 বার। ঠিক আছে। তারপরে নারকেল তেল বা অলিভ অয়েল তেলটাকে, হ্যাঁ, তেলের মিশ্রণটাকে তুলা দিয়ে পোড়ায় প্রয়োগ করা। ঠিক আছে। চা গাছে একটা তেল পাওয়া যায় যেটাকে টি ট্রি অয়েল বলা হয়। ঠিক আছে। এটা আপনার টি ট্রি অয়েল, এটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, এটা নারকেল তেল কিংবা অলিভ অয়েল তেলও আপনি দিয়ে পোড়াটাকে পোড়ার চারপাশে দিতে পারেন। এছাড়া হলুদটাকে যদি আপনি প্রয়োগ করেন সেটা মানে অ্যান্টি ইনফ্লামেটরি, যেটা প্রয়োগ করলে হয়তো বা দ্রুত পোড়াটা রিকভার হইতে পারে। তারপরে কাস্টর অয়েল কিংবা নিম অয়েলও আমাদের পোড়াটাকে সরাসরি ব্যবহার করলে সেখানে উপকার পাওয়া যায়। রসুন চূর্ণ, তারপরে এটাকে ঠান্ডা ভেজা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে যদি আমরা প্রলেপ দিয়ে রাখি তাহলে দেখা যায় ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে দ্রুত আপনার মানে পুষ তৈরি করে পোড়াটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর বিভিন্ন ওষুধ প্রয়োগ করে যদি আপনি খুব তাড়াতাড়ি সফলতা না পান সেক্ষেত্রে আতা ফলের যে পাতাটা আছে এইটা যদি আপনি পিষে আতা ফলের যে পাতাটা আছে ভালো করে পরিষ্কার করে এটা ভালো করে থেতলে, হ্যাঁ, এটা সামান্য এটা রস বের করে একটা শুকনো কাপড় দিয়ে এই পোড়ার উপর যদি আপনি লেপন করে দেন, এটা প্রয়োগ করলে কয়েকদিনের মধ্যে পোড়াটা পেকে পুষটা বের হয়ে রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। এটা ঘরোয়া চিকিৎসা। এবং বারবার যেন ফোড়া না হয় এটার জন্য অবশ্যই আমাদের প্রতিকার দিতে হবে। প্রতিকারের জন্য রোগীকে অবশ্যই সচেতন করতে হবে। হ্যাঁ, কারণ ফোড়াটা ছড়িয়ে পড়লে এটা একটা ভয়ানক, এই জন্য ফোড়াটা যেন ছড়িয়ে না পড়ে সেটা আক্রান্ত স্থানটা স্পর্শ করার আগে হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, বলতে হবে। হ্যাঁ, তারপরে পরিষ্কার কাপড় চোপড় ব্যবহার করতে হবে। হালকা উষ্ণ গরম তাপমাত্রা ঘরে থাকতে হবে। বিছানার চাদর তোয়ালা এগুলা একটু মানে গরম রাখতে হবে। ঠিক আছে। ক্ষত স্থানগুলো নিরাময় না হওয়া পর্যন্ত নিয়মিত ড্রেসিং করতে হবে। হ্যাঁ, এবং সংক্রামিত মানে ব্যক্তির সংস্পর্শে থেকে সবাইকে একটু দূরে থাকতে বলতে হবে। ঠিক আছে। এছাড়া এটা মোটামুটি আমাদের মানে রোগীকে অ্যাডভাইস করতে হবে। তা আসলে কি ফোড়া সংক্রামিত কিনা, সংক্রামক কিনা? ফোড়া নিজের সংক্রামক নয়, ফোড়া সরাসরি কোনো সংক্রামিত কোনো রোগ না। তবে ভিতরে যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ফোড়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, সাধারণত স্টোফাইলোকক্কাস, হ্যাঁ, ওরিয়াস, এটা মানে যেন আরেকজনের শরীরে না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ত্বকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে এটা কিন্তু আমাদের স্থানান্তরিত হতে পারে। ঠিক আছে। ফোড়াটা কতদিন স্থায়ী হতে পারে এটা একটা অনেকের ব্যাপার বিষয়, এটা বুঝতে হবে। ফোড়াটা আমাদের 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এবং তারা প্রায়শই নিজেদেরকে নিরাময় মানে নিজে নিরাময় করার জন্য এটা মানে পুষ তৈরি করে। ঠিক আছে। যার কারণে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। তবে ক্ষেত্র বিশেষে অবশ্যই আমাদের চিকিৎসা নেওয়া দরকার। বেশি ব্যথা উঠলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। ঠিক আছে। ফোড়া হলে কোন কোন খাবারটা খাওয়া এড়িয়ে চলতে হবে? তার মধ্যে দুধ জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার। ঠিক আছে। হ্যাঁ,
এই ধরনের খাবারগুলো, হ্যাঁ, এবং আমাদের ফাস্টফুড জাতীয় খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং পুরার মানে এই ধরনের খাবারগুলোকে এড়িয়ে চলে পুরাটা দ্রুত আরোগ্য লাভ করবে। ঠিক আছে? তো পুরা যদি চিকিৎসা না করা হয় তবে কি ঘটতে পারে? পুরা যদি চিকিৎসা না করা হয় তাহলে বুঝতে হবে, তাহলে এটা ব্যথাটা বেড়ে যেতে পারে, সংক্রমণ শরীরে অন্য জায়গায় ছড়ায় যেতে পারে। এটা যদি ব্লাড সার্কুলেশনের মাধ্যমে মানে ইনফেকশনটা সেপসিস হয়ে যায় তাহলে জীবন নাশ হতে পারে। বিরল ক্ষেত্রে এটা মস্তিষ্কে এবং হাড়ে অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে ছড়িয়ে গিয়ে রোগীর জীবন নাশ করতে পারে। ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের অ্যাক্সেস নিয়ে আজকের আলোচনা। আজকে আমরা একটা ডেমো আলোচনা দিলাম, আমরা পরবর্তীতে আমরা অন্যান্য রোগের উপর আরো বিস্তর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। জুনায়েদ ভাই, আচ্ছা, আমাদের আমাদের এটা তো প্রথম ক্লাস, আর আমাদের কি বলে, এটা তো একটা পেডেবল ক্লাস। আজকের ক্লাসটা কি আমাদের শুধু যারা পেড করছে তারাই অংশগ্রহণ করতে পারছে, না সবাই অংশগ্রহণ করতে পারছে? আচ্ছা। হুম। এই সময়টা কিন্তু অনেক সুন্দর একটা সময় ছিল, এই সময়টা আমার ভালো লাগছে। তাই এই সময়টা ভালো লাগছে? জি, এই সময়টা মানে ভালো। হ্যাঁ, রাত্রে মানুষের বিভিন্ন টেনশন থাকে, কাজ থাকে, রুগী থাকে, এই সময়টা একটু নিরিবিলি থাকা যায় আর কি। 3:30 থেকে 4:30, আমি ইচ্ছা করলে এটাকে 5টা পর্যন্ত এক্সটেনশন করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা প্রাথমিক আলোচনা করলাম। হ্যাঁ, হ্যাঁ, ডিউ টাইমে ওই 3:30 থেকে হলে সবচেয়ে ভালো হয়। সবকিছু গুছাইতে নিতে একটু সময় লাগলো তো প্রথম দিন। ইনশাল্লাহ হ্যাঁ, পরবর্তীতে আমরা আরো মানে সাবজেক্ট বাড়াবো, আলোচনা বাড়াবো ইনশাল্লাহ। জুনায়েদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই কথা বলেন। বলছিলাম যে ভোরে অর্থাৎ সকাল 7টার দিকে অথবা আরো আধা ঘন্টা পরে শুরু করলে ভালো হয়। হ্যালো। বলছিলাম সকাল 7টার দিকে অথবা 4টার দিকে শুরু করলে ভালো হয়। 4টা মানে কোন 4টা? এই বিকাল 4টা। না, 4টার সময় শুরু করলে কি হয়, ক্লাসটা শেষ হইতে হইতে আজান দিয়ে দিবে, অনেকে নামাজের জন্য তাড়াহুড়া করবে। এই জন্য আমরা 3:30 শুরু করলে মানে কোনো কারণে যদি আমাদের 5টা ওভারও হয়ে মানে 4:30 ওভারও হয়ে যায়, আমরা যেন আজান দেওয়ার আগে আগে আমরা ফ্রি হয়ে যেতে পারি। মানে এই কারণে টাইমটা 3:30 থেকে হলে একটু সবার জন্য ভালো। তবে জি স্যার, এই টাইমটাই ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ। স্যার বলছিলাম ধন্যবাদ সব তাদেরকে দিয়ে দিয়েন না, আমরা সার্ভিস হোল্ডার, আমাদের একটু শেখার ইচ্ছা আছে। সব ধন্যবাদ তো বিলকিস আপা, রোজিজা আপা নিয়ে এলো। সকালের দিকে ফ্রি থাকি 9টা 10টা পর্যন্ত, কিন্তু বিকেলে একটু কষ্ট হয় 4টে দোয়া লাগে। করেন আমরা যেন সামনের দিকে সকালে তো আপনারা ফ্রি সকালে থাকেন, সেশন করতে পারি, শুরু আর করতে পারি। ভাবিরা তো ফ্রি থাকে না, বুঝছেন? সকালে ভাবিরা কি ফ্রি থাকে? সকালে ভাবিরা আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করে, তবে আধা দৌড়াদৌড়ি ঘন্টা লেট থাকে। করলে, আধা ঘন্টা লেট করলে তো আর বেশি অসুবিধা হয় না। কোন কোন দিন হবে আগে সেটা একটু ফয়সলা করা হোক, তারপরে হলো দুপুরে 3টা 3:30 দেখা যাবে। আমার কলেজ আছে, কলেজ থেকে ফিরতে ফিরতে 4টা 4:15 আমি হয়তো রেকর্ডিং ক্লাস পাবো। আপনার কলেজ কি বারে না প্রতিদিন সালমা আপা? হ্যাঁ ভাইয়া, কি বললেন? প্রতিদিন আপনার ক্লাস? না, সপ্তাহে 3 দিন, এজন্য তো বললাম কোন কোন দিন ক্লাস। ফাউন্ডার মেম্বারদের জন্য বৃহস্পতিবার দিন একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। রবিবার তো ক্লাস থাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি যে এরকম ভাবেই ক্লাস নিচ্ছেন,
আজকে 3 বছর ধরে আমি দেখছি, তাহলে আমাদের উন্নতিটা কোথায়? 4টা ক্লাসের পর একটা পরীক্ষার ব্যবস্থা আছে কিনা? অনেক কিছু আছে, তখন তো দৌড়াইবেন। দৌড়াইতে চাই। রিয়েলি? এই জুনায়েদ ভাই, সালমা ম্যাডামের নামটা ফার্স্টে লেখেন। হুম। সালমা ম্যাডামে এই পর্যন্ত আমাদের ইনডোর কোর্সটাতে অ্যাটেন্ড করতে পারেন নাই, নেক্সট কোর্সটাতে উনি ফার্স্ট আমাদের ব্যাচ মেম্বার, মনে রাখেন। কবে? সালমা ম্যাডাম, আপনার ফাইন্ড জমা আছে, ফাইন্ড অনেক জমা আছে, সামনে পাইলে ফাইন্ড গুলো নিয়ে নিব। ফাইন জমতে থাক, জমতে জমতে যখন অনেক বেশি বড় হবে তখন। হ্যাঁ, সালমা ম্যাডাম আমাদের এই আবার ক্লাসে সেই শনিবার। অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। সেপ্টেম্বরের 20 তারিখে। আচ্ছা, দেখা যাক। এটা কি সেমিনার? না না, আমাদের ইনডোর কোর্সটা যেটা আমরা আপনাদেরকে দিলাম গতবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রবিবারে রবিবারে না, 3টা 30। আর বৃহস্পতিবারে? Okay. ইনশাআল্লাহ সবার দোয়া রইলো। আমাদের আজকে ডেমো ক্লাসটা করলাম, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা একটু ফাইন্ড আউট